নতুন একটা চাল দিল, হাতে মাটির উপরে যে দূর, মাটির তলে ডবল, আরো ডবল মাটির তলে। এটা হলো দাবার নতুন চাল। হ্যাঁ, নতুন চাল। এইটাই হচ্ছে মাস্টার প্ল্যান। এই জন্যই বলা হয় ওনাকে মাস্টার মাইন্ড। উনি কি যে সে মানুষ, সারা বিশ্বের সেরা একটা মানুষ। রাষ্ট্রপতি চুপ্পুকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার সমস্ত পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এখন ওনাকে বের করে এনে ওনাকে ক্ষমতাচ্যুত করে ওনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে এবং ওনাকে জেলে পড়া হবে। আমি ডক্টর ইউনূস আঙ্কেলকে বলতে চাই যে শুধু আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করলে চলবে না, আওয়ামী লীগ যে দল সেই দলকে নিষিদ্ধ করতে হবে। বিএনপিকে বলতে চাই যে বিএনপি তোমরা আজকে এই দিনটা দেখে শিক্ষা নাও যে সতর্ক হয়ে যাও, তোমরাও পালানোর সুযোগ পাবে না, আওয়ামী লীগ পেয়েছে। নরেন্দ্র মোদী যে কোনো সময় আততায়ীদের গুলিতে মারা যেতে পারেন। সে একটা ডেসপারেট পারসন, সে যা বলে সে তা করে থাকে। এমন একটি খারাপ ঘটনা গড়ার সম্ভাবনা আছে নরেন্দ্র মোদীর বেলায়ও। রাজনীতি 360 ডিগ্রি ঘুরে গেছে, অনেকে কল্পনাও করতে পারেনি, অকল্পনীয় ঘটনা। শিল্পী এবং সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার হয়েছেন। বেশ কিছুদিন তিনি লুকোচুরি খেলছিলেন, লুকিয়েছিলেন। মমতাজের শিল্পীর ক্যারিয়ার যতটা উজ্জ্বল, রাজনৈতিক ক্যারিয়ার ততটা খারাপ। মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভয়ঙ্কর তথ্য জানিয়েছে গণমাধ্যমে, যার কারণে কিন্তু আওয়ামী লীগ পন্থীদের অবস্থা চরম থেকে চরম লেভেলের খারাপ হতে চলেছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন জাতীয় সঙ্গীত নিয়ে কিন্তু বিশাল এক বিতর্কের প্রযোজন শুরু হয়ে গেছে বাংলাদেশে। জাতীয় সঙ্গীত নিয়ে আমাদের অর্জন কি, সেই বিষয় নিয়ে কিন্তু ভালোভাবে মুখ খুলেছে জাহির টাকিম। আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর হতে চলেছে। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। আমি ডক্টর ইউনূস আঙ্কেলকে বলতে চাই যে শুধু আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করলে চলবে না, আওয়ামী লীগ যে দল সেই দলকে নিষিদ্ধ করতে হবে। সেই দলকে নিষিদ্ধ করে তারপর মাটির সাথে পিছিয়ে ফেলতে হবে, যেন কিয়ামত পর্যন্ত ওরা বের হতে না পারে। আমি সেটা চাই। আমি আন্দোলনে ছিলাম এবং আছি, আমি থাকবো। আমি হাসনাত আঙ্কেলের সাথে আছি এবং সবার সাথে আছি। যারা যুগে যুগে অনেক অত্যাচারী হয়েছে, অত্যাচারী শাসক হয়েছে, তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছে। যেরকম ফেরাউন, নমরুদ, তাদেরকেও কিন্তু আল্লাহ শাস্তি দিয়েছে। সেরকম ভাবে হাসিনাকেও আল্লাহ শাস্তি দিচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়ার পর, তাকে মাটিতে পিছিয়ে ফেলার পরে তাদেরকে কঠিনভাবে শাস্তি দিতে হবে এবং তাদের যে দলটা তাকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং তাদের দলের যে লিডার হাসিনা, তাকে হচ্ছে শহীদ মিনার অথবা টিএসসি যে কোনো একটা জায়গায় তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। আমি বিএনপিকে বলতে চাই যে বিএনপি তোমরা আজকে এই দিনটা দেখে শিক্ষা নাও যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আমরা কি করতে পারি। আওয়ামী লীগ পালানোর সুযোগ পেয়েছে, বা তোমরা পালানোর সুযোগ পাবে না, তোমরা হচ্ছে সতর্ক হয়ে যাও, তোমরাও পালানোর সুযোগ পাবে না, আওয়ামী লীগ পেয়েছে। কারণ তারা যদি এরকম স্বৈরাচার হয় তাহলে তাদেরকে কি করা হবে, তাদেরকেও তাদের চেয়ে খারাপ অবস্থা করা হবে। আজকে এই দিন থেকে তাদেরকে শিক্ষা নিতে হবে। আমাকে কেউ শিখিয়ে দেয় না, আমি কারোর কাছ থেকে শিখে এই কথাগুলো বলি না। আমি নিজ থেকেই বলি, আমি পড়াশোনা করি নিজ থেকে কথা বলার জন্য, অন্যদের কাছ থেকে শোনার জন্য। জীবনে বহুত মানুষের লগে চলছি, চোর, সোট্টা, সাধু, শয়তান, ব্যাগের লগে চলছি। হাতের মতো আমি সালাক মানুষ দেখি নাই। এই মাহফুজের কথা কইতাছি। হাতে মাটির উপরে যে দূর, মাটির নিচে তদ্দূর, বুঝছেন নি? হাতে এক নতুন দাবার সাল মাইছি। একটা জিনিস খেয়াল করেন, এত বড় একটা দল আওয়ামী লীগ, ওকে নিষিদ্ধ করে দিল। নিষিদ্ধের পরের দিন কি হওয়া উচিত ছিল বাংলাদেশে? চারিদিকে, অন্তত গোপালগঞ্জে তো কিছু হওয়া উচিত ছিল। কোনো আওয়াজ আছে চারিদিকে? কোনো আওয়াজ নাই। কারণ সাথে সাথে নতুন একটা চাল দিয়ে দিল দাবার, যে চালে সবাই নজর এদিকে চলে আসলো। এত বড় একটা দল নিষিদ্ধ করার জন্য সবাই সিদ্ধান্ত নিয়ে নিছে, সেটার কোনো প্রতিবাদ নাই, আওয়াজ নাই। হ্যাঁ, জ্বালাও পোড়াও বা অডিও কল কোনো কিচ্ছু নাই। কিন্তু সামনে চলে আসলো কি? জামাতে ইসলাম। ওরা বাংলাদেশ বিরোধী, ওরা ৭১-এ গণহত্যা করছে, ওদের বিচার হইতে হবে, এটা সামনে চলে আসলো। মানে নতুন একটা চাল দিল। চালটা কে দিল ভাই? মনে করেন আমি বাপ, আমার ছেলে দিছে চাল। আমি বাপ, আমার ছেলে। এই যে মাহফুজকে দেখেন না,
হাতে ভাই নোয়াখাইলা মাল, হাতে মাটির উপরে যে দুধ, মাটির তলে ডবল, আরো ডবল মাটির তলে। দেখেন গত 50 বছর কেন, আমার মনে হয় 54 বছরই তো ওনাদের বিচার হইতেছে। আওয়ামী লীগ সরকার তো বিচার করে ওনাদের অনেককেই তো ফাঁসিতে ঝুলাইছে। একটা বিচার আর কতদিন চলবে? 50 বছর তো হয়ে গেছে, তাই না? কিন্তু তারপরও কেন চাইলো? ওই যে এই জন্য চাইলো আমরা যেন এটা নিয়ে আলোচনা করি। এটা হলো দাবার নতুন চাল, হ্যাঁ নতুন চাল। চোখে আঙুল দিয়ে দেখাই দিল। দেখেন আপনারা সুশীলরা যেটা ভাবতেছেন এই মুহূর্তে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হইলে জামাত হবে না কেন, সেটা আমি তুইলা ধরলাম সামনে। মেকিং গেম ভাই। একটা কথা মাথায় রাখেন আপনারা, নাহিদ ইসলামকে ইমাম হিসাবে পরিচয় করাই দিছিল এনসিপি থেকে ইমাম হিসাবে পরিচয় করাই দিছে না? আবার ওইখান থেকে যখন বাইর হয় সরকারের ভিতর থেকে একজন বলছিল না নেক্সট প্রধানমন্ত্রী, বলছে না কিছুদিন আগে হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিছে না শুভ জন্মদিন নেক্সট প্রধানমন্ত্রী, বলছে না? দেখেন এরকম কিছু হইতে পারে, এটা আমার চিন্তা ভাবনা, ব্যক্তিগত চিন্তা ভাবনা। জামাত নিজেও জানে যে আমাদেরকে ভালোবাসে ইসলামিক মাইন্ডের সবাই, ঠিক আছে। কিন্তু এই দেশে সুশীল সমাজও তো আছে যারা আধুনিক একটা রাষ্ট্র দেখতে চায়। তারা তো আমাদের দাড়ি টুপি পছন্দ করে না। আমরা যদি ক্ষমতায় আসি সারা বিশ্বে তারা বইলা বেড়াইবে বাংলাদেশ জঙ্গিদের মতো হয়ে গেছে, বাংলাদেশ পাকিস্তানের মতো হয়ে গেছে, বাংলাদেশ আফগানিস্তানের মতো হয়ে গেছে, অনেক রকম সিল ছাপ্পড় মারতে থাকবে। তার মানে কি এরকম একটা মাস্টার প্ল্যান হইতে পারে না? আচ্ছা ঠিক আছে, আমাদের দোষটা আমরা সামনে তুলে ধরি, তাহলে ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে ওই আওয়াজটা বন্ধ হয়ে যাবে। নিষিদ্ধ হওয়ার 24 ঘন্টার মধ্যে এই বাণী চলে আসলো যে এই যে দেখেন জামাত আরেকজন আছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তার মানে কি ব্যালেন্স কইরা ফেলাইলো। আপনারা এখন বলতে পারবেন না যে এই সরকার অন্যায় করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ কইরা, এখন নিষিদ্ধর প্রশ্ন চলে আসছে জামাতেরও তো, তাই না? ব্যালেন্স হয়ে গেল। কিন্তু এই জামাতের নিষিদ্ধ হবে কি হবে না এইসব নিয়ে আগামী 3 মাস 4 মাস চলে যাবে। একটা টাইমে এমন হইতে পারে জামাত নতুন নাম নিয়ে আসতে পারে, আগের জামাত মুছে ফেলতে পারে, আবার এমনও হইতে পারে যেভাবে আছে এইভাবে থাকবে। কিন্তু সামনে ঠেলা দিবে কিন্তু এনসিপি কে সামনে রাখা মুরব্বীরা পিছনে থাকবে এবং মুরব্বীরা পরামর্শ দিবে, নতুন জেনারেশন দেশ চালাবে। তখন তার কেউ কইতে পারবেন না যে ওই যে জঙ্গিদের হাতে দেশ চলে গেল, আফগানিস্তান হয়ে গেল, পাকিস্তান হয়ে গেল, এই কথাগুলা কেউ বলতে পারবেন না। এইটাই হচ্ছে মাস্টার প্ল্যান। এই জন্যই বলা হয় ওনাকে মাস্টার মাইন্ড। ওই যে বিদেশে নিয়ে পরিচয় করাই দিছিল, কে পরিচয় করাই দিছিল? উনি কি যে সে মানুষ, সারা বিশ্বের সেরা একটা মানুষ, না বুঝাই আমেরিকার মতো জায়গা দিয়া মাস্টার মাইন্ড করে পরিচয় করাই দিবে, একেবারে না বুঝাই। আবার দেখেন গত 10 মাসে আর কারো পদ উন্নতি না হোক, উনি সহকারী থেকে আবার মন্ত্রীর পদমর্যাদায় চলে গেছে, পদ উন্নতি হয়েছে। আর ওনার এক একটা স্ট্যাটাস নিয়ে এখানে ওই যে দাবার চাল হিসাবে গণ্য করবেন। প্রতিটি স্ট্যাটাস কিন্তু ওনার দাবার চাল, একদম দাবার চাল। দেখেন বাইরে থেকে দেখলে এখন কি মনে হইতাছে, বিরাট একটা গ্যাঞ্জাম লেগে গেছে, তাই না? উনারা শিবির, এনসিপি, জামাত ইসলাম, শিবির, জামাত, এনসিপি এবং মাহফুজ এবং সরকারের ভিতরের লোক তো মাহফুজ, বিরাট একটা গ্যাঞ্জাম লেগে গেছে। আবার দেখবেন বিভিন্ন ছবি প্রকাশ পাইতেছে। এই মাহফুজ কবে যেন ওই যে একটা ল্যাপটপ নিছিল এবং জামাতের টাকায় লেখাপড়া করছে, শিবির ছিল, জামাত ছিল, আজকে জামাতের বিরুদ্ধে কথা বলে। এটা কি মাইনা নেওয়া যায়? টোটালটাই বুঝছেন ওই যে পাগলির গল্পটা বলছি না ভাই আমি, ওইটা মনে রাখেন কিন্তু ওইটাই চলতেছে, কেউ ঘাবড়াবেন না। দেশ সঠিক পথে আছে, একদম সঠিক পথে আছে। জাস্ট ক্যামোফ্ল্যাক্স। এটা ওই যে যুদ্ধ লাগবে দেখেন না, ট্যাঙ্কের উপরে জাল বিছায় গাছের ডালপালা দিয়ে রাখে যেন উপর থেকে দেখা না যায়, জঙ্গল মনে হয়। ঠিক এখন কথার জাল বিছায় দিছে সারা দেশে, আমরা ওই কথা নিয়ে আসি। উপর থেকে দেখলে মনে হইতাছে হায় ডুবে গেল, এই সরকারের স্বপ্নগত ধ্বংস হয়ে গেল, গ্যাঞ্জাম লেগে গেছে। কিচ্ছু হয় নাই, একদম সঠিক পথে আছে। ওই নেটের পিছনে, ওই যে গাছের ডালপালার পিছনে কামান ঠিক মতো ফিট করা আছে, যেখানে মারার সেখানেই মারবে। মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে। মুরব্বীরা যা বলার বইলা দিছে, যা শিখাইবার শিখাই দিছে, আর বুদ্ধিমানরা সেভাবেই চলতেছে। আপনারা কোন রকম ঘাবড়াইবেন না, উপরওয়ালার উপরে ভরসা রাখবেন। একটি জরুরি খবর, হয়তো গুরুত্বপূর্ণ খবর, আপনারা বিবেচনা করবেন। গুরুত্বপূর্ণ এই কারণে যে শিল্পী এবং সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার হয়েছেন। বেশ কিছুদিন তিনি লুকোচুরি খেলছিলেন, লুকিয়েছিলেন, এখানে ওখানে ছিলেন, তবে বোঝা যাচ্ছিল যে তিনি দেশের ভেতরেই আছেন। শেষ পর্যন্ত তাকে ধরা খেতে হলো। দর্শক, আমি এর আগেও বলেছি যে এটা একদিকে সঠিক যে আওয়ামী দোসর হিসাবে তাকে গ্রেপ্তার করা, আবার আরেক দিক থেকে দেখেন দুর্ভাগ্য এই যে এক সময়ের মমতাজ কোকিল কণ্ঠী বলা হতো, সেই কোকিল কণ্ঠী মমতাজ এখন স্বৈরাচারের দোসর হিসাবে গ্রেপ্তার হলেন। একসময় তুমুল জনপ্রিয় মমতাজ শেষ বেলায় নাই হয়ে গেল। কোথায় গান, কোথায় শিল্প? এখন তাকে ডিবি অফিসে, জানি না কালকে আদালতে হাজির করার পর তিনি কারাগারে ঢুকবেন নাকি জামিনে বাইরে থাকবেন,
পরিষ্কার না, তবে এখন যা রাজনৈতিক পরিস্থিতি তাতে কারাগারে থাকার সম্ভাবনাই বেশি। মমতাজের শিল্পীর ক্যারিয়ার যতটা উজ্জ্বল, রাজনৈতিক ক্যারিয়ার ততটা খারাপ। সবচেয়ে দুঃখজনক ছিল বিদ্যুৎ নিয়ে, যখন কি চরম বিদ্যুৎ সংকট, তখন বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি নানা রকম গান গাইতেন, সংসদ মাতিয়ে রাখতেন। সংসদটা ছিল এই শিল্পী, তারপরে কিছু জোকার টাইপের কিছু মহিলা এবং পুরুষের। ওবায়দুল কাদের নিজেও মানে জোকারের একটা প্রতিষ্ঠানে পরিণত করছিল। যেই জাতীয় সংসদ হবে, সরকার এবং বিরোধী দলের একটা সম্মিলনে বাংলাদেশকে পরিচালনা করবে, বাংলাদেশের নীতি নির্ধারণ করবে, সেখানে বিরোধী দল নাই, একটা ওই কি বলবো বানানো বিরোধী দল নিয়ে বছরের পর বছর 3টা টার্ম পার করেছেন শেখ হাসিনা। আর সেই 3 টার্মের অন্যতম ছিলেন মমতাজ। মমতাজের জন্য দুর্ভাগ্য আরো এই যে এত কিছুর পরও নৌকা নিয়েও শেষ পর্যন্ত কিন্তু তিনি লাস্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটা 2023 অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কিন্তু ডাব্বা ফেল করেছেন। তার মানে পরিস্থিতি কত খারাপ। এত বড় শিল্পী, এত জনপ্রিয়, কিন্তু রাজনৈতিক ক্যারিয়ার তার একেবারে গর্তে নেমে গিয়েছিল এবং তিনি সম্ভবত জামানতও হারিয়েছিলেন, আমার ঠিক মনে নেই, কিন্তু পরাজিত হয়েছেন এই ব্যাপারে তো পরিষ্কার মনে আছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। তাকে রাত 11:30টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের এমপি ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি গণধিকৃত ছিলেন, জননন্দিত ছিলেন না। কেননা মমতাজ যখন গান গাইতেন ওপেন স্টেজে, এটা আমার নিজের দেখার সৌভাগ্য হয়েছে, কুয়ালালামপুরে একটা অংশ তীব্র প্রতিবাদ করেছে যে না না এই ভন্ডুল হয়েছে। একটা গানের ক্যারিয়ারকে ধ্বংস করে মমতাজ যেমন আওয়ামী লীগের এমপি হয়েছে, ঠিক তেমনি দেখেন মাশরাফি, তেমনি সাকিব আল হাসান নিজেদের খেলোয়াড় জীবনের ধ্বংস করে তারা আওয়ামী লীগের সেই নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে এমপি হয়েছেন। এমপি হওয়ার খায়েশ পূরণ করতে যেয়ে তারা শিল্প সত্তাকে, বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা, বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সবার অংশগ্রহণের একটি রাজনীতি, একটি অংশগ্রহণমূলক যেই রাজনীতি এবং নির্বাচন, সবকিছুর কবর রচনা করেছে যেই আওয়ামী লীগ, তাদের দোসরে পরিণত হয়েছে। এইসব শিল্পীরা যেখানে তাদের প্রতিবাদ করার কথা, সেখানে তারা উল্টা আরো চামচামি গোলামি করে মানে শিল্প সত্তার, খেলোয়াড় সত্তার, সব গণতান্ত্রিক চিন্তা চেতনার ধ্বংস করেছে। দর্শক, পাকিস্তানের কাছে ভারত হেরে গিয়ে নরেন্দ্র মোদী যে কোনো সময় আততায়ীদের গুলিতে মারা যেতে পারেন। পাকিস্তানের কাছে ভারতের এই পরাজয়ের কারণ কি? কোন যুক্তিতে, কোন তর্কে জিততে পারে পাকিস্তান? কেন ভারতের কাছে এত শক্তিশালী ফ্রান্সের রাফেল থাকার পরে সেই রাফেল ধ্বংস করে দিয়েছে পাকিস্তান, ভারত কেন জিততে পারলেন না? আর ভারতের অহংকারের একটা বড় বিষয় ছিল তাদের কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণ রাফেল যুদ্ধ বিমান। আর সেই রাফেল যুদ্ধ বিমানগুলা কিভাবে ধ্বংস হলো পাকিস্তানের হাতে? প্রিয় দর্শক, সেই বিষয়ে জানা গেছে যে পাকিস্তান, চায়না এবং টার্কি মিলে তারা ইনভিজিবল নেটওয়ার্ক সিস্টেমে আটকে দিয়েছে সকল ভারতীয় যুদ্ধ বিমানগুলাকে। ইনভিজিবল নেটওয়ার্ক সিস্টেমটা কি? আপনি অনেকেই কিছুটা জানি যে আমরা যখন বাংলাদেশ থেকে আকাশে প্লেনে উঠি, এটা লন্ডন আসবে বা রিয়াদ আসবে, জেদ্দা যাবে, যেখানেই যাবে, সেটা একটা নেটওয়ার্ক সিস্টেমে যায়। সেই নেটওয়ার্ক সিস্টেমটা কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করা হয়, তাদেরকে ফ্লাইট নাম্বার দেওয়া হয়, রুট নাম্বার দেওয়া হয়, বিভিন্ন সিস্টেমের সাথে তারা জড়িত থাকে পাইলটরা। এবং যুদ্ধের প্রত্যেকটা বিমান, ধরুন ইন্ডিয়া থেকে 40টা ফ্লাইট উঠেছে পাকিস্তান যাবে, এই 40টার ভিতরে একে অপরের সাথে একটা নেটওয়ার্ক সিস্টেম থাকে এবং সেন্ট্রালি সেই নেটওয়ার্ক সিস্টেমটা কন্ট্রোলে থাকে এবং কন্ট্রোল রুমের সাথে প্রত্যেকটা পাইলটের কথা হয় যুদ্ধে পরিচালনার ক্ষেত্রে সে কে কোন অবস্থায় আছে, কে কাকে কখন কিভাবে সাহায্য করবে। এই যখনই ভারত থেকে আকাশে উঠে পাকিস্তানের দিকে রওনা দিচ্ছে যুদ্ধ বিমানগুলা, তখনই চায়না এবং পাকিস্তান, তুরস্ক মিলে তারা এই যে নেটওয়ার্ক সিস্টেমটাকে ব্লক করে দিয়েছে। ভারতের নেটওয়ার্ক সিস্টেমটাকে ব্লক করে দেওয়ার কারণে একটি প্লেনের সাথে আরেকটি প্লেনের কোনো যোগাযোগ বা কোনো সম্পর্ক করতে পারেন নাই। সেই কারণে ওই ফাঁকে আকাশ রানী নামক এক বোন পাকিস্তানের আমরা দেখতে পেলাম যে ইতিমধ্যে সে বড় মাপের সম্মাননা অর্জন করেছে। সে এট এ টাইম 3টা রাফেলকে ফেলে দিয়েছে, কারণ ওদের ভিতরে তো নেটওয়ার্ক সিস্টেম নাই। তখন পাকিস্তানের তো প্রত্যেকের সাথে নেটওয়ার্ক সিস্টেম আছে, এদের যুগসাজ আছে।
এটা একেবারে এভাবেও আমরা বলতে পারি, ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা আমরা দেখছি 11 জন হয়তো ব্রাজিল আর 11 জন আর্জেন্টিনা। এখন হঠাৎ করে যদি খেলার মাঝখানে যদি আর্জেন্টিনার দলের চোখে মুখে কিছু না দেখে ধুলা পড়ে যায় চোখের মধ্যে, তখন খেলায় কি তাদের জেতার কোনো সম্ভাবনা থাকবে? বা প্রতিপক্ষ ব্রাজিলের যদি এরকমটা হয় তাহলে কি ব্রাজিল জিততে পারবে না, কারণ তখন তারা নিজেরা অন্ধ হয়ে গেছে। এখন বল তাদের সামনে দিয়ে যাচ্ছে না পিছন দিক দিয়ে যাচ্ছে, কিভাবে যাচ্ছে সেটাই তারা দেখতে পাচ্ছে না। সেই সিস্টেমই পাকিস্তান বিজয়ী অর্জন করেছে ভারতের সাথে। পাকিস্তানের কাছে নরেন্দ্র মোদী হেরে গিয়ে এখন তার জীবন যাচ্ছে শঙ্কার মধ্যে। ভারতীয়দের মধ্যে কেউ কেউ উগ্র আছে, অনেক উগ্রতা এর আগে ভারতীয় অনেক রাষ্ট্রনায়কদের কপালে কিন্তু খারাপ ঘটেছে। এমন একটি খারাপ ঘটনা গড়ার সম্ভাবনা আছে নরেন্দ্র মোদীর বেলায়ও। যে কোনো সময় আততায়ীদের কাছে জীবন যেতে পারে নরেন্দ্র মোদীর, কারণ ভারতের লোকেরা এটা মেনেই নিতে পারছে না এরকম ভাবে ভারতের পরাজয় হবে। আর সেই যুদ্ধটা কেন নরেন্দ্র মোদী নিজ থেকে আগিয়ে গিয়ে পাকিস্তানের সাথে করলেন? প্রিয় দর্শক, এর আগে ইন্দিরা গান্ধী একটা ভুল করেছিলেন, পাঞ্জাবের শিখদের উপরে নির্যাতন করে সেখানে শিখ নেতার তার দেহরক্ষীর কাছেই ইন্দিরা গান্ধী মারা গিয়েছিলেন। তার ছেলে রাজীব গান্ধী আবার সেই আমরা শ্রীলঙ্কার তামিলদের সাথে খারাপ সম্পর্কের কারণে আমরা দেখতে পেয়েছি যে সেই তামিলদের হাতেই তার ছেলে রাজীব গান্ধী মারা গিয়েছিলেন। তাই ভারতের এই ঘটনা কিন্তু নতুন নয়, পুরান ঘটনা যে ভারতের ভিতরে উগ্র মানুষ রয়েছে, বিভিন্ন জাতি বর্ণ ধর্মের মানুষ রয়েছে, তারা কিছুতেই মেনে নিতে পারছে না, হিন্দু উগ্রবাদীরা কিছুতেই মেনে নিতে পারছে না। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে যে জমায়েত হয়েছিল, যেটাকে কেউ কেউ শাহবাগ 2 বা গণজাগরণ মঞ্চ 2 এভাবে বলতে চাইছেন, সেখানে বেশ কিছু ঘটনা ঘটেছে যেটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির কেমন হবে, কিভাবে এটা আবর্তিত হবে তার সম্পর্কে একটা ধারণা দেয়। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু এসছে জাতীয় সঙ্গীতকে কেন্দ্র করে, খুবই জরুরি। এবং এই ধরনের আলাপ, এই ধরনের আলোচনা, এই ধরনের ইস্যু তৈরি হওয়া আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য কেন অশনি সংকেত সেটা একটু বলতে চাই। এবং দিনের শেষে এটা কাউকে না কাউকে বেনিফিটেড করবে, কারা এই বেনিফিটটা পাবে সেটা বলবো। আমি 5 আগস্টের পর থেকে অনেকগুলো ভিডিওতে এবং আমি অনেকগুলো প্রোগ্রাম হয়েছে যেগুলো ইন পার্সন ঢাকা ইউনিভার্সিটিতে, অন্যান্য ইউনিভার্সিটিতে, অন্যান্য অডিটোরিয়ামে আমরা তখন প্রচুর আলোচনা করছিলাম, প্রচুর কথাবার্তা বলছিলাম। তখন আমি একটা কথা বলতাম যে 5 আগস্টের পর একটা বিশেষ ধরনের আলোচনা শুরু হয়েছে, যে আলোচনাটা আমাদের সমস্যায় ফেলবে, এটা ভালো লক্ষণ না। আবার এটাও সাথে সাথে মনে করি আলোচনাগুলো আসা হয়তো টু সাম এক্সটেন্ট ইনএভিটেবলও ছিল, কিন্তু আমাদের মনে হয় এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো হতো। আসবো সেই জায়গায়ও। শাহবাগকে কেন্দ্র করে ওখানে একটা ভিডিও যখন প্রথম ছড়িয়ে পড়ে যে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাধা দেওয়া হচ্ছে, এবং সেটা নিয়ে স্বভাবতই প্রচুর বিতর্ক, প্রচুর মত পাল্টামত, দ্বিমত শুরু হয়ে গেল। এক পক্ষ বলছেন আমাদের একটা স্বাধীন দেশে একজন ভারতীয়, এবং যে কথাটা হয়তো বলেন না অনেক, একজন হিন্দুর লেখা কেন সঙ্গীত থাকবে? হিন্দুটাই হয়তো প্রধান কারণ, কারণ নজরুলের গান রাখার কথা বলছেন, কিন্তু নজরুল মানে যখন গানটা লেখেন, উনি যখন ক্রিয়েটিভ ছিলেন তখন উনি ভারতীয়ই ছিলেন। উনি যখন বাংলাদেশি হয়েছেন তখন ওনার তেমন কোনো না, আসলে ওনার নিজের দৈনন্দিন কাজ করার মতো মানসিক ক্যাপেবিলিটিও ছিল না। তো উনিও ভারতীয়, কিন্তু উনি অন্তত মুসলিম, যদিও তার এখনকার অনেক রচনা যদি তার সব এখন লিখতেন তিনি অনেকেই জানেন, আমি বিতর্কে আসতে ঢুকছি না, যেগুলো হিন্দু ধর্মের সাথে রিলেটেড বহু ইস্যুতে বা ইসলামকে নিয়েও তিনি যেভাবে লিখেছেন, যেভাবে বলেছেন, তিনি মানে কতল হবেন এরকম একটা পরিস্থিতিও হতে পারতো, মানে তাকে অন্তত সেই ঘোষণা দেওয়া হতে পারতো মুরতাদ বলে। যাই হোক, ডিবেটে ঢুকছে না, কিন্তু ডিবেটটা আনা হলো এবং এর রিয়াকশনে দেখা গেল যে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য একটা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা অংশ সেখানে হাজির হলেন, তারা জাতীয় সঙ্গীত গাইলেন। মুক্তিযুদ্ধকে নিয়ে ডিবেট করার চেষ্টা করা হলো, সেটারও প্রতিবাদ ওখানে আসলো, রাজাকার না, এরকম নানান আদর্শগত ডিবেট আসলে ঢোকানোর চেষ্টা হয়েছে। এবং আমরা ধারণা করতে পারি এর প্রধান অংশের সাথে জামায়াত শিবির এবং অবশ্যই ইসলামিস্টরা জড়িত। সব ইসলামিস্টরা জামায়াত শিবির করেন না, জামায়াত শিবিরের চাইতেও র্যাডিক্যাল ইসলামিস্টরা আছেন, তাদের একটা অংশ এগুলোকে ইস্যু করে তুলতে চাইছেন, মানে আমাদের সামনে একটা কালচারাল ডিবেট এনে হাজির করছেন, একটা কালচারাল ডিবেট। এটাই হলো আসলে মূল সংকটে দেখেন, একটা আদর্শগত, একটা আইডিওলজিক্যাল ডিবেট এনে আমাদের সামনে হাজির করা হচ্ছে। আমাদের ধর্মে, মানে আমাদের রাষ্ট্রের সাথে ধর্ম কতটুকু থাকবে, কেমন থাকবে, কিভাবে থাকবে, আদর্শের ইস্যুগুলোতে আমরা কিভাবে রিয়্যাক্ট করব, আপনারা খেয়াল করবেন আমরা ক্রমাগত এই ডিবেটটার মধ্যে ঢুকে পড়ছি। একজন নারী ওড়না পরবেন কিনা, পড়লে কিভাবে পড়তে হবে সেটা কেউ বলতে পারবেন কি পারবেন না, সেই আলাপ এসে হাজির হয়েছে। নারীরা ফুটবল খেলতে পারবে কি পারবে না, ধর্মভিত্তিক আইডিওলজিক্যাল আলাপই অনেক বেশি দাঁড়িয়েছে, এর বাইরেও অন্যান্য আইডিওলজিক্যাল আলাপও আসলে আছে। সেই আলাপগুলো যখন ক্রমাগত আসতে থাকলো তখন এটা প্রবলেম তৈরি করেছে। আমি বলছিলাম জাতীয় সঙ্গীতের এই আলাপটা আমি ধারণা করি
মানে জামায়াত শিবির এবং সাথে ইসলামিস্টরা এটা এনেছেন, কারণ এটাকে তারা ইস্যু করে তুলতে চান। যেহেতু এখন একটা চরম ভারত বিরোধী মনোভাব মানুষের মধ্যে আছে, তাই তারা ধারণা করছেন এটার মোড়কে এই জিনিসটাও যদি করা যায় তাহলে সেটাতে তারা ট্র্যাকশন পাবেন। এবং খুব গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা আছেন যারা একটা বিশেষ শ্রেণীর কাছে খুব ইনফ্লুয়েন্সিয়াল, তারা এই জাতীয় সঙ্গীত সব জায়গায় বন্ধ করতে হবে ধরনের স্টেটাসও দিয়েছেন, আমরা দেখেছি, এবং এটাতে অনেকে রেসপন্ড করেছেন। আমাদের নিশ্চয়ই মনে আছে জনাব গোলাম আজমের ছেলে যিনি দীর্ঘদিন গুম ছিলেন, তার এই গুম থাকা নিয়ে আমাদের খুবই গভীর সহানুভূতি আছে। প্রত্যেকটা গুম হওয়া মানুষ, প্রত্যেকটা নির্যাতিত মানুষের প্রতি আছে। কিন্তু তিনি বের হয়ে একটা ইন্টারভিউতে প্রথম জাতীয় সঙ্গীত পাল্টানোর কথা বলেছিলেন, আমাদের নিশ্চয়ই মনে আছে। সো এই আলাপটা কোত্থেকে আসে, কিভাবে আসে, আমরা খানিকটা ধারণা করতে পারি। যদিও আমরা দেখেছি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা যে 3 দিন পরে যে সময় নামাজ চলছিল তাই গান বন্ধ করতে বলা হয়েছে। আমি এটা অ্যাগ্রি করি না, কারণ ভিডিওটা আমাদের সামনে আছে, কেউ বলেনি যে আজান চলছে গান থামাও, স্রেফ এটা থামাতে বলা হচ্ছে। সো আমরা বলতে পারি, আর আমরা তো আসলে কনটেক্সটগুলো জানি, এই সমাজে বাস করি, এই সমাজে কে কী চায়, কীভাবে চায়, সেটা আমরা যেহেতু জানি সেটা হয়েছে। এখন ওই যে বলছিলাম যে কারো একাত্তর নিয়ে সমস্যা আছে, ওই সময় যে ধরনের ভিত্তির উপরে বাংলাদেশ দাঁড়িয়েছে সেই ভিত্তিটাকে আঘাত করার মাধ্যমে, সেই ভিত্তিটাকে সরিয়ে দেওয়ার মাধ্যমে, 24 দিয়ে রিপ্লেস করার মাধ্যমে তাদের নতুন রাজনৈতিক এক ধরনের অ্যাকসেপ্টেবিলিটি তারা পেতে পারেন বলে ধারণা করে এই আলাপগুলো বেশি আনার চেষ্টা করা হয়েছে। এটা হলো একদিকে। আমি আজকে ওইদিকে যাচ্ছি না, 5 তারিখের পর থেকে আরও অনেক আইডিওলজিক্যাল আলাপ আসলে আমাদের এখানে হাজির হয়েছে। এখন সমস্যা যেটা রাজনীতিতে, আমি বহুবার বলেছি, দুটো জিনিস নিয়ে রাজনীতি করা যায়। একটা হচ্ছে এই আইডিওলজিক্যাল ইস্যুস, ভারতে যেমন হিন্দুত্ববাদকে রাজনীতির প্রধান বা একমাত্র বিষয় বানিয়ে ফেলা হয়েছে, জাতীয়তাবাদকে রিসেন্টলি যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের সাথে একমাত্র বানিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং অন্যান্য দলও রেজোনেট করছে। তাতে প্রবলেম হলো এই জাতীয়তাবাদ অন্য সব কিছু ছাপিয়ে যায়। রাজনীতি আরেকটা জিনিস নিয়ে করা যায় যদি এই জিনিসগুলো না থাকে, সেটা হচ্ছে ওয়েলফেয়ার। কোন দল জনগণের জন্য কি করলেন, তাকে কি কি ভালো জিনিস দিলেন, তার জন্য কি সুশাসন নিশ্চিত করলেন, তার করাপশনকে সরকার থেকে দূর করলেন, তাকে সামাজিক নিরাপত্তা, তার শিক্ষা, চিকিৎসা এবং তার সামাজিক নিরাপত্তায় কী কী করলেন সেগুলো দেয়া, এবং আরেক পক্ষ সেটার কম্পিটিশন করা। এটা আরেকটা রাজনীতি। সো দুটো, একটা হচ্ছে আপনি আদর্শ ভিত্তিক রাজনীতি করতে পারেন, আরেকটা হচ্ছে কর্মসূচি ভিত্তিক এবং জনগণের ওয়েলফেয়ার ভিত্তিক। যখন আদর্শ ভিত্তিক আলাপ প্রধান হয়ে দাঁড়ায় তখন আসলে আর অন্য আলাপ থাকে না, সামনে থাকে না। সুতরাং এই আদর্শবাদী আলাপটা তৈরি করে আমরা খুব বড় ঝুঁকির মধ্যে বা খারাপের দিকে গেলাম। এই কারণে আমাদের সংস্কার, স্টেটের কিছু সংস্কারের আলাপ আমরা করেছি। সংস্কার নিয়ে আমি অনেক উচ্চাশা করি তা না, সংস্কার মানে কনস্টিটিউশন আইন লিখে ফেললে সব সমাধান হয়ে যাবে, এটা একেবারে স্টুপিড চিন্তা। স্টুপিড শব্দটা জেনে শুনে ব্যবহার করছি, বহুবার কথা বলেছি, এক্সাম্পল দিয়ে কথা বলেছি, আজকে বলছি না। কিন্তু কিছু কোর এসব রিটেন সংস্কারও উড়িয়ে দেওয়ার দরকার নেই, এগুলো থাকা দরকারও আছে, দরকার নেই তা বলছি না। আবারও বলছি, এগুলোকে নিয়ে যেভাবে হাইপ তৈরি করা হয়, এগুলোকে যেভাবে সব সমস্যার সমাধানের পথ বলে মনে করা হয়, সেটা ভুল। তো আমরা খেয়াল করবো এই আলাপগুলো সরে যাবে। নট অনলি দ্যাট, ভবিষ্যতের রাজনীতিতে নির্বাচনে দেখা যাবে ওয়েলফেয়ার চেতে এই আইডিওলজিক্যাল আলাপগুলো বেশি আসবে, এবং আইডিওলজিক্যাল লাইনে যখন জনগণ ভাগ হতে থাকে তখন অপর পক্ষকে আসলে ভার্চুয়ালি কিছু করতে হয় না, তার আইডিওলজিক্যাল লাইনটাই তাকে ভোট পাইয়ে দেয়। খেয়াল করি, বিএনপির 5 তারিখের পর থেকে বিএনপির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, তার তৃণমূল পর্যায়ে বিশেষ করে। তারা এই চাঁদাবাজি, দখলদারি এবং ফান করা, অনেকে টেম্পু স্ট্যান্ড বলছেন, দখল করা, সেসব শব্দ দিয়ে অনেক ক্ষেত্রে এটার ভালো সত্যতা আছে, এবং বিএনপি নিজে বহিষ্কারের মাধ্যমেও অ্যাগ্রি করেন যে এটা তারা এরকম হচ্ছে এবং তারা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। দিনের শেষে না এই আলাপগুলো আসলে থাকবে না। এই আইডিওলজিক্যাল আলাপগুলো যখন হতে থাকবে, যখন বাংলাদেশে একটা মানে আইডিওলজিক্যাল পলিটিক্স মাথা চাড়া দিবে, একটা ইসলামী আইডেন্টিটি পলিটিক্স মাথা চাড়া দিবে, ভালো কি খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট, এটা যখন মাথা চাড়া দিবে তখন অনেকের কাছে অনিবার্যভাবে বিএনপি একটা একমাত্র চয়েসে পরিণত হবে। সুতরাং বিএনপি করাপশন করলো, সুশাসন দিল না, জনগণের ওয়েলফেয়ার করলো না, মানুষ আসলে অনেকে আর মাথা ঘামাবে না। তখন মানুষ জোর করে না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে, বহু মানুষ ভোট দিতে যাবে বিএনপিকে শুধুমাত্র এই কারণে যে সে একটা সেন্ট্রিস্ট পার্টি, সে অন্তত আইডিওলজিক্যাল পলিটিক্স, ইসলামিক আইডিওলজি, এনি আইডিওলজিক্যাল পলিটিক্স, আমি এটা নিয়ে বহুবার কথা বলছি, এটা হিন্দুত্ববাদী হোক আর এটা ইসলাম নিয়ে হোক, ইভেন বাঙালির নামে হোক। আমি বাঙালি আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধেও কলাম লিখেছি। সো যে আইডেন্টিটি এক্সক্লুড করে সেই আইডেন্টিটির পক্ষে আমি নই। যেমন ধরুন বাংলাদেশিকে কেউ বলে আইডেন্টিটি কিনা, যদি সেটা হয়ও এটা সবাইকে ইনক্লুড করে, সব ধর্ম, সব জাতিগোষ্ঠীকে ইনক্লুড করে। ইসলাম বলি, বাঙালি বলি, প্রত্যেকটা কাউকে না কাউকে এক্সক্লুড করে, সে কারণে এটা প্রবলেমেটিক। যাই হোক, যখন এগুলো এসে সামনে হাজির হবে তখন আসলে মূল আলাপটা সরে যাবে। এটা জনগণ হিসাবে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো। বিএনপির রাজনীতি সহজ করে দিচ্ছে। আমি বলছিলাম কে বেনিফিটেড হচ্ছে, এই আলাপগুলোতে আসলে সবচেয়ে বেশি বেনিফিটেড হচ্ছে বিএনপি, কারণ এই দলটাই সামনে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। সে ভোট পাওয়ার ক্ষেত্রে এবং ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে যখন তার উল্টো পাশে এই আইডিওলজিক্যাল ইস্যুতেই সমানে তার বিরুদ্ধে রাজনীতি হতে থাকবে, তখন বিএনপি দুর্নীতি দমন করতে পারলো কিনা, তার লোক দুর্নীতি করলো কিনা, সে সুশাসন নিশ্চিত করতে পারলো কিনা, সে এফিসিয়েন্ট সরকার হলো কিনা, সে শিক্ষা স্বাস্থ্য জনগণকে দিতে পারলো কিনা, সে সামাজিক নিরাপত্তা দিল কিনা, সে যে ম্যানিফেস্টো দিয়েছিল সেটা কার্যকর হলো কিনা, এগুলো আলাপ আসলে আর থাকবে না। খুবই ফ্রাস্ট্রেটিং। এটা 5 তারিখের পর থেকে শুরু হয়েছে এবং 5 তারিখের পর থেকে এটা নিয়ে অ্যালার্মিং দিচ্ছিলাম, কিন্তু আসলে লাভ নেই, এটাই হলো।
এটা হওয়ার প্রবণতা ছিল, শেখ হাসিনার সময় অনেক কথা বলা যায়নি, সব কথা হড়বড় করে এখন বেরোচ্ছে। কিন্তু কোনো একটা জায়গায় আমরা যদি রাষ্ট্র বুঝি, আমরা যদি রাষ্ট্র কীভাবে কাজ করে, সরকার যদি বুঝি, সরকার কীভাবে কাজ করে, কীভাবে করাতে হয়, সেগুলো যদি বুঝতাম হয়তো আমাদেরকে আরও খানিকটা রেস্ট্রিক্ট করতে পারতাম, কিন্তু সেটা আসলে হয়ে উঠলো না। আর বটম লাইন হচ্ছে বাংলাদেশে মানে যেসব ইস্যুতে জাতীয় সঙ্গীত পরিবর্তনের যেসব কারণে বলা হচ্ছে, এগুলো দিয়ে হবে না। যেসব ভাবে ৭১কে ঠেকে দেওয়ার চেষ্টা করা যায়, বহুবার বলেছি আওয়ামী লীগের ৭১-এর বয়ান আমরা স্ট্রংলি ডিসকার্ড করি, কিন্তু একটা শ্রেণী মনে করছেন আওয়ামী লীগ আর ৭১ সমর্থক না, ৭১ একটা জনযুদ্ধ, বরং আওয়ামী লীগই এই যুদ্ধে অনেক বেশি ইনভলভ ছিল না। শেখ মুজিবের নামে যুদ্ধ হয়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু শেখ মুজিবও এই যুদ্ধ চেয়েছেন বলে আমিও মনে করি না, যথেষ্ট যৌক্তিক কারণ আছে। সো এই জনযুদ্ধ যেটা করে আমরা দেশ স্বাধীন করেছি, ওটার যে প্রকৃত ইতিহাস, প্রকৃত যে মুক্তিযুদ্ধ, তার সাথে শেখ হাসিনা বিরোধী অসংখ্য মানুষই আছেন। সুতরাং শেখ হাসিনা গেছে মানে ৭১ চলে গেছে, আমাদের মুক্তিযুদ্ধ চলে গেছে, আমাদের যে ফান্ডামেন্টালসের উপর আমাদের স্টেট দাঁড়িয়েছে ওগুলো বাতিল হয়েছে, এগুলো স্টুপিড চিন্তা। এগুলো করার মাধ্যমে যে বললাম। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।